professional বা fluent হতে পারে। So in this class I am going to talk about the second part of passive voice. So here you can see, just wait a minute. Here you can see freehand writing এ প্যাসিভ সেন্টেন্স এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র, যে কোনো ধরনের রিটেন ইংলিশের অধিকাংশই প্যাসিভ সেন্টেন্স দ্বারাই হয়ে থাকে। যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকে বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বাস্তবে অর্থাৎ রাইটিং এ বাই ছাড়াই প্যাসিভের ব্যবহার তুলনামূলক বেশি। কেমন সেটা? যেমন দেখেন, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে। দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। কে তৈরি করেছে সেটা বলা নেই এখানে, এজন্য জাস্ট আমার কোনো বাইটাই বা কারা কাজটা করলে এই ধরনের কোনো কিছুই কিন্তু লেখা নেই, এখানে লেখা হয়নি। কিন্তু যদি কোনো পার্সনকে ইন্ডিকেট করা থাকে, যেমন রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। এখানে ম্যানেজার আছে ঠিক আছে, বাট সেটা কিন্তু অবজেক্টে লেখা, সাবজেক্ট না। আমরা এখানে প্রাধান্য দিচ্ছে বা গুরুত্ব দিচ্ছে কোন জায়গাটার উপর? গুরুত্ব বা প্রাধান্য কিন্তু ওই রিপোর্টের উপরেই দেওয়া হচ্ছে, এই জায়গাটা আপনাদের একটু বুঝতে হবে। হ্যাঁ, অর্থাৎ সাবজেক্টে আমার কি বলবে। এখন আমি টেন্সের যে সেন্স গুলোর কথা বলছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? সাবজেক্টের পর am is are প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল v3। পাস্ট ইনডিফিনিটে কি ছিল? was were প্লাস v3। ফিউচার ইনডিফিনিট উইল বি বা শ্যাল বি প্লাস v3। কন্টিনিউয়াস টেন্স গুলোতে কি ছিল? am is are being প্লাস v3, was were being প্লাস v3, will be being প্লাস v3। এই স্ট্রাকচার গুলো আমরা একটা বাক্য বা একটা সেন্টেন্সে কখন ইউজ করব, কখন বসাবো? যখন একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে, একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকবে। যেমন এইখানে একটা বাক্য আছে যেটার কথা আমি আপনাদেরকে আগেও বলছি, here you can see, try to understand here, বোঝার চেষ্টা করেন। এই বাক্যটা লেখা আছে দেখেন, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এই যে একটা সেন্টেন্স বা এই যে একটা বাক্য, এই বাক্যটা আমরা ইংলিশে ট্রান্সলেট করব। এখন এটা আপনি কিভাবে ট্রান্সলেট করবেন? প্রথমত আপনাকে বুঝতে হবে এই যে সেন্টেন্স বা বাক্যটা এখানে আছে, এর ভার্বটা কি। প্রতিটা বাংলা সেন্টেন্স, এটা মনে রাখবেন, অনেক ভালোভাবে মনে রাখবেন, প্রতিটা বাংলা সেন্টেন্স বা বাংলা বাক্যে ভার্ব অলওয়েজ লাস্টে বসে, ভার্ব শেষে বসে। বাংলা বাক্যগুলোতে ভার্ব কোথায় বসে? লাস্ট পজিশন বা শেষ অংশে ভার্ব বসে থাকে। কথাটা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সেটা অ্যাক্টিভের হোক বা প্যাসিভের, ইভেন অ্যাক্টিভের সব সেন্টেন্সও ভার্ব কিন্তু বাংলায় যদি হয়, বাংলা বাক্যে যদি লেখা থাকে, সেটা লাস্টে বসে। বাট ইংলিশে সাবজেক্টের পরেই ভার্ব ইউজ করতে হবে, ইংলিশে সাবজেক্টের পরেই ভার্ব ইউজ করতে হবে, এবং সেটা সঠিক টেন্স মেনটেন করে। বাট এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলোর সাবজেক্ট কিভাবে পাবেন? আমরা অনেকেই মনে করি যে একটা সেন্টেন্সের একদম ফার্স্টের ওয়ার্ড বা শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, বাট সবগুলো সেন্টেন্স বা সবগুলো বাক্যের ফার্স্টের ওয়ার্ড বা শুরুর ওয়ার্ড সাবজেক্ট হয় না। মেইনলি এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলোর সাবজেক্ট বের করার জন্য ভার্বকে কোশ্চেন করতে হয়। মনোযোগ দিয়ে বোঝেন, ভালোভাবে কনসেন্ট্রেশন দিন, এগুলো খুবই ইম্পর্টেন্ট ক্লাস। প্যাসিভ রিলেটেড সেন্টেন্সের সাবজেক্ট বের করার জন্য ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, হোয়াট এবং হুম, এগুলোকে বলা হয় অবজেক্ট। ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুই প্রকার অবজেক্ট আছে, একটা হচ্ছে ব্যক্তিবাচক বা ইনডাইরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে বস্তুবাচক বা ডাইরেক্ট অবজেক্ট। এই দুই প্রকার অবজেক্ট ইংরেজি ভাষায় আছে। তো একটা বাক্যে একটা অবজেক্টও থাকতে পারে, দুটোও থাকতে পারে। যদি দুটো থাকে, সাবজেক্ট হিসেবে নেওয়ার জন্য আপনি ব্যক্তিকে প্রাধান্য দিবেন, সব সময় ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। যেমন ভার্বটা হচ্ছে দেওয়া হচ্ছিল, একটা সেন্টেন্সের অবজেক্ট কিভাবে পাওয়া যায়? ভার্বকে যদি হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করেন, কি বা কাকে দিয়ে, অর্থাৎ কাকে দেওয়া হচ্ছিল? প্রধানমন্ত্রীকে। কাকে? হুম, প্রধানমন্ত্রীকে। কি দেওয়া হচ্ছিল? গার্ড অফ অনার। কাকে দেওয়া হচ্ছিল? প্রধানমন্ত্রীকে। কি দেওয়া হচ্ছিল? গার্ড অফ অনার। তাহলে এই জিনিসগুলো কি মূলত? এই জিনিসগুলো হচ্ছে আমার সাবজেক্ট, সরি অবজেক্ট।
বাট প্যাসিভ রিলেটেড সেন্টেন্সে এই অবজেক্ট গুলোকেই মূলত সাবজেক্টে প্লেস করা হয়। অর্থাৎ এখানে সাবজেক্ট হবে মূলত এই প্রধানমন্ত্রী, দা প্রাইম মিনিস্টার। কথাটা বোঝেন, দা প্রাইম মিনিস্টার। বাংলায় ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে ইউজ করতে হবে, বাট সেটা সঠিক টেন্স মেনটেন করে। টেন্সের ফর্ম যদি না জানেন, বাংলা বাক্যটা দেখে যদি আপনি এটা আইডেন্টিফাই করতে না পারেন যে এই সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে, তাহলে আপনি কখনোই ইংলিশে সেটাকে ট্রান্সলেট করতে পারবেন না। তাহলে এই যে দেওয়া হচ্ছিল, যে কথাটা এখানে লেখা আছে, এটা মূলত কোন টেন্সে লেখা আপনারা বলেন তো? টেন্সটা কি এখানে? এই যে দেওয়া হচ্ছে কন্টিনিউয়াস, ইনডিফিনিট না। আমি যদি বলতাম দেওয়া হয়েছিল, তাহলে সেটা ইনডিফিনিট হতো, বাট হচ্ছিল, অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি, এখন আমার এটা জানতে হবে। ওয়াজ, ওয়্যার, বিং প্লাস ভি3, তাহলে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং। এবার দেওয়া ইংরেজি কি? গিভ। এর পাস্ট পার্টিসিপল কি? গিভেন। তাহলে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, অর্থাৎ প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল। কি হবে? প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল, প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল। মনোযোগ দিয়ে বোঝেন, কাকে দেওয়া হচ্ছিল? হুম, প্রধানমন্ত্রীকে। হুম, প্রধানমন্ত্রীকে। তাহলে এই জায়গাটা যদি আপনি ঠিকভাবে লিখতে পারেন বা ইউজ করতে পারেন, বিশ্বাস করেন শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব, এটা যদি আপনি ঠিক রাখতে পারেন, অর্থাৎ টেন্স আইডেন্টিফাই করে ভার্বটাকে যদি সঠিক ফর্মে আপনি ইউজ করতে পারেন, আপনার অবজেক্ট বা এক্সটেনশনের অংশে যাই লেখেন না কেন, আপনার সেন্টেন্স অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যায়। বাট সঠিকভাবে যদি টেন্সটা ধরতে না পারেন এবং এই ভার্বটাকে যদি ফর্ম অনুযায়ী পুট করতে না পারেন, আপনি যেভাবেই বাক্য তৈরি করেন না কেন, সম্পূর্ণ বাক্যটাই ভুল। এই ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের হার্ট বা প্রাণ। I mean, without verb, you will not be able to make any kinds of English sentences. Verb ছাড়া আপনি ইংলিশে কোনো সেন্টেন্স বা কোনো বাক্য তৈরি করতে পারবেন না, এটা আপনাকে বুঝতে হবে। এখন দেখেন, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, অর্থাৎ প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল। এবার কি? গার্ড অফ অনার। সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসবেন, বাংলা বাক্যের লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসবেন যখন ইংলিশে ট্রান্সলেট করবেন, এবং সেটা ফ্রেজ ধরে ধরে, যেমন গার্ড অফ অনার, তিনটা ওয়ার্ডকে একসাথে আমার লিখতে হবে। সো দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ আর অনার। এবার কি? স্বাধীনতা দিবস উপলক্ষে, এটা আমরা কিভাবে লিখবো? অন দা অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে, অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। তাহলে টোটাল বাক্যটা কি দাঁড়ালো? দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। দেখেন, এই ওয়াজ বিং গিভেনটা আমি কেন দিলাম? আমি কি পাস্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভের স্ট্রাকচার কি বলেন তো? ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আমি তো এরকম বলতাম, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ গিভিং, ওয়াজ গিভিং, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভের স্ট্রাকচার। আমি তো এরকম একটা সেন্টেন্স লিখতাম যে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ গিভিং গার্ড অফ অনার, এই সেন্টেন্স বা এই বাক্যটার ইংলিশ কি দাঁড়াতো? যে প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দিচ্ছিল। কি হতো? প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দিচ্ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে। কিন্তু বাংলাটা তো এইভাবে লেখা নেই। এইটা বসালে সাবজেক্ট অ্যাক্টিভ হয়ে যায়, প্রধানমন্ত্রী কাজ করতেছিল, কিন্তু বাংলাটাই কি? প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল, অর্থাৎ সেটা কোনো পুলিশ বা সেনাবাহিনী, কোনো আর্মি অফিসার, কেউ একজন দিচ্ছিল, কেউ একজন দিচ্ছিল। কে দিচ্ছিল সেটা মেনশন করা নেই, অর্থাৎ কাজটা যারা করছিল সেটা এখানে মেনশন করা নেই। মেনশন করা আছে প্রধানমন্ত্রী, বাট সেটা তো কিছু করতেছে না, ওই লোকটাকে দেওয়া হচ্ছিল, ওই লোকটা নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, মূর্তির মতো, পুতুলের মতো এক জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল যখন এই কথাটা লেখা আছে, তাহলে আমরা এটা করতে হবে, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, অর্থাৎ সাবজেক্টটা যেহেতু ইনঅ্যাক্টিভ, এই ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে মূলত পাস্ট কন্টিনিউয়াসে অ্যাক্টিভ ইউজ করলে হবে না, প্যাসিভের স্ট্রাকচার ইউজ করতে হবে। তো প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে মূলত আমার এইটা, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। দেখেন, আমাদের ছোট ছোট সেন্টেন্সের ভিতর সীমাবদ্ধ থাকলে হবে না। অর্থাৎ আই ইট রাইস, আমি ভাত খাই, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, বা হি প্লেস ফুটবল, হি ডাজন্ট প্লে ফুটবল, ডাজ হি প্লে ফুটবল, এর ভিতরে থাকলে হবে না। আমাদের এখন প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হবে, অ্যাডভান্স লেভেলে আসতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আহামরি কোনো টপিক নেই, হাজার হাজার কন্টেন্ট, হাজার হাজার টপিক এরকম না। জাস্ট অরিজিনাল জায়গাগুলো সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট রাখতে পারেন এবং সেগুলোকে যদি আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারেন, ইউ উইল বি এক্সপার্ট এন্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ওকে, এখন দেখেন এরপর,
দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কি লেখা আছে? দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাহলে আমার ভার্বটা কি? ভার্বটা হচ্ছে নেওয়া হচ্ছে না। প্রতিটা বাংলা সেন্টেন্স, প্রতিটা বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে? লাস্টে থাকে। তো এই নেওয়া হচ্ছে না কথাটা আমার ভার্ব। এবার সাবজেক্ট কি? সাবজেক্ট কিভাবে পাবো? এই ভার্বকে প্রশ্ন করবেন হোয়াট এবং হুম দিয়ে। প্যাসিভ রিলেটেড সেন্টেন্সে ভার্বকে প্রশ্ন করতে হবে যে কি নেওয়া হচ্ছে না, কাকে নেওয়া হচ্ছে না। তো কি, হোয়াট, বলেন তো সাবজেক্টটা কি হবে? আপনারা বলেন তো, কি নেওয়া হচ্ছে না, হোয়াট, সাবজেক্টটা কি? কার্যকর কোনো কার্যকর পদক্ষেপ, অর্থাৎ ফ্রেজাল ওয়ার্ড একসঙ্গে ধরতে হবে, ফ্রেজ আকারে তিনটা ওয়ার্ডকে। কোনো কার্যকর পদক্ষেপ, এনি ইফেক্টিভ স্টেপস, এনি ইফেক্টিভ স্টেপস। এবার নেওয়া হচ্ছে না, নেওয়া হচ্ছে না, এটা কোন টেন্স? বাংলা দেখে টেন্সটা ধরতে হবে। ভার্বটা বাংলায় লাস্টে থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার পারফেক্ট না। পারফেক্ট হতো কি হলে? যদি এরকম লেখা থাকতো যে নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে, তাহলে পারফেক্ট হতো। বাট নেওয়া হচ্ছে না, হচ্ছে, যাচ্ছে, চলছে, খাচ্ছে, পড়ছে, এগুলো কোন টেন্স? এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি যদি বলি যে নো ইফেক্টিভ স্টেপস, সাবজেক্টটা প্লুরাল, সো আর বিং, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার কি? am is আর being প্লাস v3, সাবজেক্টটা প্লুরাল আর বিং, টেক মানে নেওয়া, এর পাস্ট পার্টিসিপল v3 বসাতে হবে, টেকেন। এই যে জায়গাটুকু, অর্থাৎ এই সাবজেক্ট আর ভার্ব যদি আপনি সঠিকভাবে লিখতে পারেন, আপনার সেন্টেন্স কারেক্ট। বাকি জায়গাগুলো কি করবেন জানেন? বাংলা সেন্টেন্সের লাস্টের দিক থেকে যখন এরকম বড় বড় বাংলা সেন্টেন্স গুলো দেখবেন, ইংলিশে ট্রান্সলেট করবেন, বাংলা বাক্যের লাস্ট এর দিক থেকে ফার্স্টের দিকে আপনি আসবেন, এগোতে এগোতে ফ্রেজ ধরে ধরে। এই নো এর পরিবর্তে আমি যদি এখানে এনি লিখতাম, তাহলে আমার এখানে আর এর সাথে নট বসাতে হতো, যেটা একটা নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ আরএন্ট, এনি ইফেক্টিভ স্টেপস আরএন্ট বিং টেকেন, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বাট নো বসানোর মানে হচ্ছে সেন্টেন্সটা অলরেডি নেগেটিভ হয়ে যায়, ভার্বের সাথে নট বসানো লাগে না। এই জন্য নো বসালে নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন বললেই হয়ে যায়। কিন্তু যদি এনি বসাই, আমার এখানে আর নট বসাতে হবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। এইবার কি দেখেন, এই কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এই দুইটা জায়গা আমার কমপ্লিট, অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব লিখে ফেলছি। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে, এতটুকু মনে রাখবেন। এইবার কি, দুর্নীতি বন্ধে বাংলাদেশে, এখন আমি কি বলছি? লাস্টের দিক থেকে, অর্থাৎ আগে বাংলাদেশ, তারপর বন্ধে, তারপর দুর্নীতি। বাংলা থেকে যখন ইংলিশে কোনো সেন্টেন্স বা কোনো বাক্য আপনি ট্রান্সলেট করবেন, কনভার্ট করবেন, সবসময় এই জায়গাটা করার চেষ্টা করবেন। সো নো ইফেক্টিভ স্টেপস aren't being taken, এবার কি, ইন বাংলাদেশ। এই প্রেপোজিশনের ব্যবহার একটু জানতে হবে। দেশের আগে আমার ইন প্রেপোজিশন বসে, বন্দে, এটা একটা ভার্ব, বাট এটা নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ ইনফিনিটিভ। করতে, বলতে, লিখতে, চলতে, দিতে, নিতে টু প্লাস বি ওয়ান এর ব্যবহার হয়। হ্যাঁ, টু প্লাস বি ওয়ান, ডু মানে করা, টু ডু মানে করতে, রিড মানে পড়া, টু রিড মানে পড়তে, অর্থাৎ স্টপ বা ক্লোজ মানে বন্ধ করা। আপনি এখানে বলতে পারেন টু স্টপ বা টু ক্লোজ, হ্যাঁ, অর্থাৎ বন্ধে বা বন্ধ করতে। এবার কি, দুর্নীতি, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব বসানোর পর যখন আমি যে কোনো বেঙ্গলি সেন্টেন্স হতে পারে, একটা বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করব, তখন আমি কি করব? লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসব। তাহলে আমি কি বললাম দেখেন, বোঝার চেষ্টা করেন। টোটাল সেন্টেন্সটা আমি কি লিখলাম? নো ইফেক্টিভ স্টেপস, অর ইউ ক্যান সে দ্যাট এনি ইফেক্টিভ স্টেপস আর or are not being taken in Bangladesh to stop corruption, to stop corruption। এই সেন্টেন্সটা আপনারা নিজেরা একটু করার চেষ্টা করবেন, দেখেন পারেন কিনা। এখানে লেখা আছে যে গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। এই যে বাক্যটা আপনারা দেখছেন, এইখানে বলেন তো এটা কোন টেন্স? ভার্ব দেখে বলেন তো, রপ্তানি হতে থাকবে, এটা কোন টেন্স? রাইট। এই যে সেন্টেন্স বা বাক্যটা দেখছেন, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর সেন্টেন্স। ওকে, এবার সাবজেক্ট আনতে হবে। তাহলে সাবজেক্টের জন্য কি করতে হবে? ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। এখন আমার সাবজেক্ট আনতে হবে। তো সাবজেক্টের জন্য কি করতে হবে? কি রপ্তানি হবে বা কাকে রপ্তানি করা হবে? সাবজেক্টটা হচ্ছে মূলত গার্মেন্টস এর পণ্য। সাবজেক্টটা কি? গার্মেন্টস এর পণ্য। তাহলে আমার সাবজেক্টটা এভাবে লিখতে হবে, দা
প্রোডাক্টস বা দ্য গুড মানেও কিন্তু পণ্য, আপনি এরকম বলতে পারেন দ্য গুডস। এবার এই যে এর আছে না, এর জন্য ইংলিশে অফ প্রেপোজিশন ইউজ করতে হয়। অফ মানে এর কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু বোঝাতে, দ্য গুডস অফ গার্মেন্টস, অর্থাৎ গার্মেন্টস এর পণ্যগুলো। সাবজেক্ট আমি বসালাম। এবার ভার্ব, বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব কোথায় বসাবো, কোথায় ইউজ করব, সাবজেক্টের পরে। দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং। এবার কি, এক্সপোর্ট মানে রপ্তানি, তাহলে রপ্তানি হতে থাকবে, তাহলে এক্সপোর্টেড, দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড, অর্থাৎ গার্মেন্টস এর পণ্যগুলো রপ্তানি হতে থাকবে, উইল বি বিং এক্সপোর্টেড। এবার কি, ইন অ্যাব্রোড, বিদেশে, ABROAD, ইন অ্যাব্রোড। এবার নিয়মিত, ইংরেজি কি, রেগুলারলি। তাহলে টোটাল সেন্টেন্সটা আমি কি দিলাম, দ্য গুডস অফ গার্মেন্টস, অর্থাৎ গার্মেন্টস এর পণ্যগুলো, দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড ইন অ্যাব্রোড রেগুলারলি। The goods of garments will be being exported in abroad regularly. গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। তাহলে উইল বি বিং প্লাস V3, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। তাহলে সাবজেক্ট আর ভার্ব বসানোর পর দুটো শব্দ থাকে আমার, বিদেশে আর নিয়মিত। তো আমি বলছি লাস্টের থেকে, অর্থাৎ আগে বিদেশটা বসাবো, তো এই প্লেসের আগে অ্যাড বা ইন প্রেপোজিশন ইউজ করতে হয়। বড় জায়গা বিদেশ, আমার ইন বসাতে হবে, আর নিয়মিত এটা আমার জাস্ট একটা অ্যাডভার্ব আমি এখানে ইউজ করলাম। আচ্ছা, এবার দেখেন, আমি একটু বড় সেন্টেন্স, এটাও আমি আপনাদেরকে দেখিয়েছি এর আগে, আমরা এই ধরনের বড় বড় বাক্যগুলো দেখলে আমরা সঠিকভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি না, আমাদের গায়ে জ্বর চলে আসে, আমরা কারেক্ট অর্ডারটা বুঝতে পারি না, যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, বা কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড ইউজ করব, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড মেনটেন করব, আমরা এটা সঠিকভাবে নিতে পারি না। যেমন দেখেন, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। আমার এই যে একটা বাক্যটা দেখে সবার আগে ভার্বের কাছে আসবেন, ভার্ব বাংলায় লাস্টে থাকে, এবং সেই ভার্বটাকে আপনি কোশ্চেন করবেন কি বা কাকে দ্বারা। যে আপনি যদি বলেন যে কি নির্বাচিত করা হয়েছে, দেখেন এটা, এইটা হচ্ছে আমার বস্তুবাচক অবজেক্ট, যে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, একসঙ্গে এতটুকু ধরে নিন, ফ্রেজাল ওয়ার্ড, হ্যাঁ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি কাকে করা হয়েছে, তারিক মাহমুদকে। মানে এই সেন্টেন্সে কিন্তু আমার দুটো অবজেক্ট আছে, ব্যক্তিও আছে, বস্তুও আছে। তো আমি কি বলছি, যদি দুটো থাকে ব্যক্তিকে প্রাধান্য দিতে। তাহলে আপনি যদি এইভাবে লেখেন যে রিনাউন্ড, বিশিষ্ট, ইংরেজি ফেমাস, প্রমিনেন্ট বা রিনাউন্ড, ইউ ক্যান সে এনিথিং। সো আপনি এই জায়গাটাতে কিন্তু এটা বলতে পারেন। আমি আপনাদের জন্য কিছু সেন্টেন্স দিব, ট্রান্সলেশন আপনাদের করতে হবে। ইউ ক্যান সে দ্যাট রিনাউন্ড আইটি প্রফেশনাল, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, অর্থাৎ বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদ এবার কি নির্বাচিত করা হয়েছে। তাহলে এই যে জায়গাটা, এটা কোন টেন্সে লেখা আছে, মূলত এই সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে? প্রেজেন্ট পারফেক্ট, হয়েছে, গিয়েছে, থেকেছে, লিখেছে, নিয়েছে, দিয়েছে, প্রেজেন্ট পারফেক্টের ভিতর যায়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভের স্ট্রাকচার কি, হ্যাভ বা হ্যাজ বিন প্লাস V3। তাহলে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন, দেখেন এই যে বাক্যগুলো, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল সেন্টেন্স, বিভিন্ন নিউজ পেপারে, খবরের কাগজে, বা কনভারসেশন বলেন, রাইটিং এ বলেন, এই ধরনের সেন্টেন্স আপনাকে ফেস করতে হবে আপনার প্রফেশনাল লাইফেও। তো এগুলো যদি ভালোভাবে ডেভেলপ করতে না পারেন, ইংলিশ এক্সপার্ট হওয়া পসিবল না। তো এগুলো আমাকে করতে হবে। তো আমি কি বললাম, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন, এবার নির্বাচিত, যদি মানে সিলেকশনের মাধ্যমে হয় তাহলে সিলেক্টেড, ভোটের মাধ্যমে হলে ইলেক্টেড, হ্যাজ বিন ইলেক্টেড, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড। এবার কি, সাবজেক্ট আর ভার্ব শেষ, লাস্টের থেকে ফার্স্টের দিকে আসেন, সাবজেক্ট ভার্ব কিন্তু শেষ, প্রথম এবং শেষের অংশটুকু শেষ। এইবার কি, সভাপতি, তাহলে দ্য প্রেসিডেন্ট, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট। এবার কিসের প্রেসিডেন্ট, সমিতির, অফ মানে এর, এ দেখেন এই যে
এই র কথাটার জন্য আমার একটা অফ প্রেপোজিশন ইউজ করতে হবে। এই র কথাটার জন্য, জাস্ট এই র এর জন্য অফ মানে এ, অফ বাংলাদেশ, অফ বাংলাদেশ, ফ্রেজ ধরে আসলাম সামনের দিকে, BNGLADESS, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। টোটাল সেন্টেন্সটা কি লিখলাম? Try to understand here. Renowned IT professional Tariq Mahmood has been elected the president of Bangladesh Computer Society. The president of Bangladesh Computer Society. এরপর কি? এরপর হচ্ছে for 2019-20, 2019-20 সালের জন্য। তাহলে for 2019-20। দেখেন খুবই সহজ এগুলো ট্রান্সলেট করা, কঠিন কিছু না, যদি আমরা সঠিক সেন্স বা সঠিক ওয়েটা আমরা বুঝতে পারি। নিজেরা চেষ্টা করলে, নিজেরা নিজের ব্রেইন দিয়ে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করলে, নিজের ব্রেনে এই ল্যাঙ্গুয়েজের একটা এনভায়রনমেন্ট যদি আপনারা ক্রিয়েট করার চেষ্টা করেন, তাহলে দ্রুত এই জায়গাটাকে ডেভেলপ করতে পারবেন। দেখেন এ আমি কি বলছি, দুটো অবজেক্ট থাকলে ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। এখানে কিন্তু এই বস্তুটাকে ধরেও করা যায়, যেমন এই সেন্টেন্সটা আপনি এইভাবেও লিখতে পারেন, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, অর্থাৎ বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি। এইভাবে আপনি এই সেন্টেন্সটাকে লিখতে পারেন। এরপরে ভার্ব নেম, হ্যাজ বিন ইলেক্টেড, অর্থাৎ বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। কাকে? তারিক মাহমুদকে। কোনো ব্যক্তির আগে ব্যক্তির প্রতি বা ব্যক্তির দিকে বোঝাতে একটা টু প্রেপোজিশন বসাতে হয়, বাই না কিন্তু টু। এখানে আপনি বলতে পারেন টু। এবার কি? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। এইবার আপনি এটা লিখতে পারেন যে ফর 2019-20, এটা অ্যাডভার্ব অফ টাইম যে কোনো জায়গায় বসানো যায়। অর্থাৎ এই দুইটা ওয়েতে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ইউ ক্যান সে দ্যাট, you can say that renowned IT professional Tariq Mahmood has been elected the president of Bangladesh Computer Society for 2019-20, or the president of Bangladesh Computer Society has been elected to renowned IT professional Tariq Mahmood, অর্থাৎ to renowned IT professional Tariq Mahmood for 2019-20। দুইটাই কারেক্ট, বাট যেটা বললাম, যদি দুটো অবজেক্ট থাকে তাহলে ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। অর্থাৎ এই যে প্রথম যেটা লিখছি উপরে যেটা, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। এটা করার ট্রাই করবেন আপনারা। ওকে, এরপর দেখেন আরেকটা বাক্য দেখি, এটা ফিউচার টেন্স রিলেটেড। দেখেন এখানে বলা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তাহলে বাংলা বাক্যগুলো ভার্ব লাস্টে থাকে, অনুষ্ঠিত হবে, এটা আমার ভার্ব। এবার কি অনুষ্ঠিত হবে? হট, বার্ষিক সম্মেলন কিসের? ইসলামী ব্যাংক বাংলাদেশের। তাহলে একসঙ্গে এতটুকু ধরেই আপনি সাবজেক্টে রাখতে পারেন, কোনো সমস্যা না। দেখেন খুবই সহজ এই বিষয়গুলো করা। অর্থাৎ আপনি এভাবে বলতে পারেন, দ্য অ্যানুয়াল কনফারেন্স, ANNUAL, অ্যানুয়াল কনফারেন্স অফ মানে অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ এলটিডি, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এবার কি? 2019, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019। এটা লাস্টেও বসাতে পারেন বা এখানে বসালেও সমস্যা হয় না। এইবার ভার্ব, এই গেল আমার সাবজেক্টের অংশ। ফ্রেজাল ওয়ার্ড একটা নাউন ফ্রেজ, এখানকার হেড ওয়ার্ডটা মূলত এই অ্যানুয়াল কনফারেন্স। সো ভার্বটা কি? অনুষ্ঠিত হবে। তাহলে এটা কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে উইল বি প্লাস V3, উইল বি হেল্ড, হোল্ড থেকে হেল্ড, অনুষ্ঠিত হবে। দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ Islamic Bank Bangladesh Limited 2019 will be held, or you can also say that will be observed। হ্যাঁ, এটাও বলা যায় will be held। এই যে সাবজেক্ট আর ভার্ব বসালাম, এর পরে আমাকে কি বসাতে হবে? বাকি যে অংশটা আছে, অর্থাৎ বাকি অংশ কি? যে আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে, এই যে অংশটুকু আমি লাস্টের থেকে করতে করতে যাবো, অর্থাৎ আগে প্লেস বসাবো তারপর টাইম বসাবো। তাহলে কোথায়? বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র। প্লেস জায়গার আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসে। আপনাদেরকে আমি আগেও বলছি, বড় জায়গার আগে ইন বসাবেন, তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট প্রেপোজিশন বসাবেন। তাহলে আমার এই জায়গাটাতে কি বসবে? এই জায়গাটাতে আমার বসবে যে অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার
এবার কি আজ বিকাল 3টায়, দেখেন এই জায়গায় একটা ম্যাজিক্যাল থিংস বা বিষয় দেখেন, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শিখলে এই বিষয়গুলো খুব ভালোভাবে ডেভেলপ করা যায়। এখানে 3টা টাইমকে মেনশন করা, একটা হচ্ছে আজ, একটা হচ্ছে বিকাল, একটা হচ্ছে 3টা। দেখেন এরকম 3টা টাইম যদি থাকে তাহলে ছোট টাইম থেকে শুরু করে, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে আসতে হয়। সব থেকে ছোট টাইম কোনটা? 3টা। তারপরে একটু বড় বিকাল, বিকালের থেকে বড় কি? আজকে, তাই না? তাহলে আমাকে কিন্তু এইভাবে এখানে এটা ইউজ করতে হয়। যারা সময়কে মেনশন করতে পারেন না, অনেকগুলো সময় যদি কোনো বাক্যে দেওয়া থাকে বা আপনার বলার প্রয়োজন হয়, লেখার প্রয়োজন হয়, ছোট টাইমকে আগে মেনশন করবে। আমি বিকাল 5টায় মাঠে ফুটবল খেলি, তাহলে বিকাল বড় না 5টা বড়? বিকাল বিকালটা বড়, তাহলে আগে 5টা বসাবেন। হ্যাঁ, আই প্লে ফুটবল এট 5 p.m. ইন দ্য আফটারনুন, এরকম। তাহলে the annual conference of Islamic Bank Bangladesh Limited 2019 will be held at Bangabandhu Conference Center, at Bangabandhu Conference Center, এরপর কি? at 3 p.m. at 3 p.m. এবার কি? in the afternoon today, in the afternoon today, অর্থাৎ আজ বিকাল 3টায়, in the afternoon today, আজ বিকাল 3টায়, the annual conference of Islamic Bank Bangladesh Limited 2019 will be held at Bangabandhu Conference Center at 3 p.m. in the afternoon today, in the afternoon today। তো এই হচ্ছে আমার টোটাল সেন্টেন্স বা বাক্যটা, ঠিক আছে? এবার দেখেন এখানে কিছু বাক্য আছে যে বাক্যগুলো আপনাদেরকে করতে হবে। আপনাদের আমি যে কনভারসেশন গ্রুপটা করে দিয়েছি, ওই গ্রুপে আপনারা এই টাস্ক গুলো সাবমিট করবেন। যারা যে গ্রুপগুলোতে আমি যাদের অ্যাপ্রুভ করেছি, যাদের অ্যাপ্রুভ করিনি, যারা লেটে জয়েন করার চেষ্টা করছেন তাদেরকে আমি করে নিব। বাট আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। এই সেন্টেন্স গুলো সবই প্যাসিভ রিলেটেড। প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানলে কখনো ইংরেজি ভাষাটা প্রপার ওয়েতে ডেভেলপ করা যায় না, ইংরেজি ভাষাটা সঠিকভাবে শেখা যায় না। যেমন দেখেন, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। যে ব্যক্তি, you can see, যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে, here you can see, কোথায় গেল, বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকার কর্তৃক আইসিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষ মানব সম্পদের অভাব তথ্য প্রযুক্তির অন্তরায় হিসেবে, দেখছেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স, নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সের ট্রান্সলেশন যদি আপনি না জানেন, আপনি কিন্তু ইংলিশে প্রফেশনাল হতে পারবেন না। তো এই ট্রান্সলেশন গুলো আপনাদেরকে জানতে হবে, আপনাদেরকে ভালোভাবে ইন ডিটেলসে এই বিষয়গুলোকে ডেভেলপ করতে হবে। এটা ডেভেলপ করা অনেক বেশি দরকার, অনেক বেশি ইম্পর্টেন্ট ফর বিং প্রফেশনাল ইংলিশ স্পিকার অর রাইটার। তো আমি একটা দুটো একটু দেখাই দিই। যে ওয়েতে বললাম ওই ওয়েতে আপনারা করবেন, আপনাদের গ্রুপগুলোতে সাবমিট করবেন। যেখানে যে ভুলটা হবে আমি আপনাদের সেটা সংশোধন করে দিব। দেখেন, বোঝার চেষ্টা করেন, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তাহলে আমরা কিভাবে করব? প্রথমত আপনি ভার্বের কাছে আসবেন। কি বলছি আমি, যে প্রতিটা বাংলা সেন্টেন্স বা প্রতিটা বাংলা বাক্যের শেষে অর্থাৎ লাস্টে আমাদের ভার্ব বসে, অর্থাৎ এখানে ব্যবহার হয় কথাটা হচ্ছে ভার্ব। তাহলে আপনি এটাকে যদি কোশ্চেন করেন, এগুলো আপনারা করবেন। দেখেন আমি সব করাই দিলে আমি করতেছি, আপনারা বুঝতেছেন, বুঝতে পারছেন, বাট ক্লাস শেষ হয়ে যাবে, আপনি তখন আর পারবেন না। কিন্তু যদি নিজে চেষ্টা করেন, আজকে যে জিনিসটা পারবেন যদি নিজে থেকে করতে পারেন, কালকে সেটা আর আপনি ভুলবেন না। এই জন্য এই কাজটা নিজের করতে হয়। টিচার পড়াচ্ছে, ওয়েটা আমি বুঝতে পারছি, ভার্ব শেষে থাকে, ভার্বকে কোশ্চেন করতে হয়, সাবজেক্ট বসাতে হয়, তারপর ভার্ব বসাতে হয়, তারপর লাস্টের দিক থেকে ফার্স্টে আসতে, বুঝতে পারছেন আপনি। বাট দেখবেন আপনি পরে যখন একা করতে যাবেন আপনার সমস্যা হবে। তো এই জন্য আমি বলতেছি কি, যে নিজে যদি না ভাবেন, আমি দেখাতে থাকলে আপনার জিনিসগুলো ইজি মনে হবে, আপনি দেখছেন শিখছেন, বাট একবার নিজে করার চেষ্টা করেন, আপনি প্রবলেম ফেস করুন। ওই প্রবলেমটা যখন আপনি নিজে ওভারকাম করতে পারবেন, তখনই আপনি এই জায়গাটাকে ডেভেলপ করতে পারবেন। হ্যাঁ, বাধা না আসলে সেটা থেকে উত্তরণ করা যায় না। তো দেখেন ব্যবহার হয়, এবার কিসের ব্যবহার হয় বা কি ব্যবহার হয়? সাবজেক্টটা কি? তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তির ব্যবহার হয়, তাহলে সাবজেক্ট হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, টেকনোলজি। এইটা হচ্ছে আমার সাবজেক্ট। এবার আমি ভার্ব ইউজ করব। আমার এখানে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে ব্যবহার হয়,
অর্থাৎ কোন টেন্স এটা, আমাকে টেন্স ধরতে হবে ভার্ব দেখে বাংলা সেন্টেন্সে। ইংলিশে ভার্ব লাস্টে বসে, বাংলায় ভার্ব কোথায় বসে? বাংলায় ভার্ব সাবজেক্টের পরে বসে। তাহলে ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তির ব্যবহার হয় ইংরেজিটা কি? এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাজ ইউজুয়াল একটা কাজ হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভের স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পর, অর্থাৎ এই যে ইনফরমেশন টেকনোলজি, এরপর অ্যামিজার প্লাস ভি3, অ্যামিজার প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। তাহলে ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজ, অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহৃত হয়। এইবার কোথায় হয়? সাবজেক্ট আর ভার্ব শেষ। দেখেন এই যে লাস্টের যে দুইটা জায়গা, এই দুইটা আমি সবার আগে বসিয়েছি ইংলিশে। এবার আমি কি করব? লাস্টের থেকে ফার্স্টের দিকে যাবো, বাট সেটা কিভাবে? সেটা ফ্রেজ ইউজ করে, ফ্রেজ ধরে ধরে আমি সামনের দিকে যাবো, অর্থাৎ প্রায় সকল কর্মকাণ্ডে। এটাকে ইংলিশে কিভাবে লেখা যায় জানেন? এই যে কর্মকাণ্ডে প্লেস বিভক্তি, বিভক্তির আগে ইন প্রেপোজিশন বসাতে, আপনাদের রাইটিং এ আমি প্রেপোজিশনের ডিটেলস ইউজ দেখাবো। সো ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজ ইন অলমোস্ট অল সেক্টর, ইন অলমোস্ট অল সেক্টর। বোঝার চেষ্টা করেন, সেক্টরস এস দিতে হবে একটা। ইন অলমোস্ট অল সেক্টরস, প্রায় ইংরেজি অলমোস্ট, সকল কর্মকাণ্ডে অল সেক্টরস। এবার কি? আধুনিক বিশ্বের, এই যে একটা র আছে, এই র কথাটা থাকার কারণে আমি এখানে প্রেপোজিশন ইউজ করব, সেটা হচ্ছে অফ, মানে এ। অফ মানে কি? এ, র, অফ। এবার কি? মডার্ন ওয়ার্ড। তাহলে দেখেন কত সহজে আমরা কিন্তু এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলো ট্রান্সলেশন করতে পারি। বাট আমরা আগে পারতাম না, এটা আমাদের করা শিখতে হবে। বুঝতে পারছেন সেন্টেন্স গুলো বা বাক্যগুলো? বোঝা যায় যেগুলো বলছি? আপনাদের নিজেদের এটা করতে হবে কিন্তু, ঠিক আছে? আপনারা যদি নিজেরা ট্রান্সলেট করেন, নিজেরা প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু এই জায়গাটাকে ডেভেলপ করতে পারবে। নিজেরা প্র্যাকটিস না করলে, ট্রান্সলেট না করলে হবে না। এবং সেই জায়গাটা এখন আপনাদের আসতে হবে, এখন কাজটা আপনাদের বেশি। তাহলে টোটাল সেন্টেন্সটা কি দাঁড়ালো? যে ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল সেক্টরস অফ মডার্ন ওয়ার্ল্ড। দেখছেন কত সহজে স্ট্যান্ডার্ড একটা সেন্টেন্স আমরা কিন্তু ইংলিশে ট্রান্সলেট করতে পারি। তো বাকিগুলো আপনারা একটু করার চেষ্টা করেন, তারপর যে প্রবলেমটা ফেস করবেন সেটা আমি দেখব, করে আপনারা কনভারসেশন গ্রুপে দিবেন। এখন আমি একটু যে সেন্টেন্স গুলো দেখালাম, এই রেকর্ডটা আমি দ্রুত পাঠিয়ে দিব, আপনারা করবেন। এখন আমি একটু স্পোকেনের জায়গাটা নিয়ে কথা বলবো, অর্থাৎ ইংলিশে আপনি স্পিকিং কিভাবে করবেন, ইংলিশে আপনি কথা কিভাবে বলবেন। আমি আবারও বলছি, আমাদের স্পিকিং এর জায়গাটাতে মুভ করতে হবে, আমাদের আসতে হবে। জাস্ট একটু ওয়েট করেন। আমি একটা টপিক দেখাবো, যারা পারবেন ইনস্ট্যান্টলি কথা বলার চেষ্টা করবেন, যারা পারবেন না নেক্সট ডেতে টপিকের উপর প্রেজেন্টেশনটা দিবেন। আমি এই ইয়েটা, এটা কি বলে, যে বাক্যগুলো ছিল আমি পাঠিয়ে দিয়েছি আপনাদের হোয়াটসঅ্যাপে, আপনারা নিজেরা একটু করবেন, তারপর সমস্যা হলে সেটা আমি দেখবো, সমস্যা নেই। আর আমি পিডিএফ ফাইল দিয়ে দিব, আর এখানে অ্যান্সার থাকবে, আপনারা মিলাই নেবেন। বাট আগে নিজেরা করার চেষ্টা করবেন, তারপর আপনারা অ্যান্সারটা মিলানোর চেষ্টা করবেন। এটা আপনাদের করতে হবে, ঠিক আছে? তো এখন আমি একটু স্পিকিং এর জায়গাটা নিয়ে কথা বলবো। স্পিকিং বলতে দেখেন, আমাদের টপিকের উপর প্রেজেন্টেশন দিতে হবে, স্পিকিং করতে হবে, এবং এই টপিকের উপর স্পিকিং করার জন্য বা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, ইংলিশে কথা বলার জন্য বা ফ্রি হ্যান্ডে লেখার জন্য আহামরি কোনো কিছুর প্রয়োজন হয় না। যেটা আমি সেই শুরু থেকে, সেই প্রথম থেকে আপনাদেরকে বলে আসছি, সেটা হচ্ছে টেন্স, মডাল, সেমি মডাল, যেগুলো আমি অলরেডি করিয়েছি। আর এই যে প্যাসিভটা দেখালাম, এই প্যাসিভ ভয়েস, এই চারটা বিষয়ের উপর আপনার যদি ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে, একটা নলেজ আপনার থাকে, এগুলোকেই প্র্যাকটিক্যালি ইউজ করে আপনি কনভারসেশন, ট্রান্সলেশন, রিডিং বা এই স্পিকিং এর জায়গাটাকে সলভ করতে পারবেন। ইংরেজি ভাষায় আহামরি কোনো কিছুই না, ভাষাটা খুবই সহজ, খুবই স্ট্রেট একটা ল্যাঙ্গুয়েজ, খুব সহজে এটা নেওয়া যায়। ইংলিশে প্রফেশনালি স্পিকিং করতে গেলে ডিফারেন্ট কাইন্ডস অফ টপিকের উপর যদি আপনি প্রেজেন্টেশন দিতে পারেন, আপনি আজকে একটা টপিকের উপর প্রেজেন্টেশন দিবেন, আগামীকাল আরো কনফিডেন্ট পাবেন, আরো দ্রুত কথা বলতে ইচ্ছা হবে, আরো ভালোভাবে সেটাকে বলতে পারবেন বা ডেভেলপ করতে পারবেন। এখন এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? একটা টিচার হাজারটা ক্লাস নিলেও কোনো লাভ হবে না, যেটা আমি বারবার বলছি, যদি না আপনি কথা বলেন, আপনার মুখ দিয়ে কথা বের না করেন, তাহলে কখনোই আপনি ডেভেলপ করতে পারবেন না। আর আমি কি বলছি, এখন থেকে আপনাদের এই প্র্যাকটিক্যাল জায়গাটাকে
ডেভেলপ করতে হবে, এই জায়গাটাতে আসতে হবে, প্র্যাকটিক্যালি প্রেজেন্টেশন দিতে হবে, স্পিকিং করতে হবে। আপনাদের এই পর্যন্ত যে ক্লাসগুলো আমি নিয়েছি সেগুলো পরপর সাজিয়ে দিয়েছি। আমি বারবার বলছি, যার যে জায়গাগুলোতে প্রবলেম আছে আপনারা নোট করে রাখবেন। আমি শুক্রবার, ফ্রাইডে আমি সলভিং ক্লাস নিব। সলভিং ক্লাস নিয়ে আমি সেগুলো সলভ করে দিব। বাট এখন থেকে আমার অন্যান্য ব্যাচের স্টুডেন্টরা যেভাবে প্রেজেন্টেশন দেয়, ওরা কিন্তু অনেক লং টাইম ধরে 12টা, 12:30, 1টা বেজে যায়, তারপরেও তারা কথা বলতে থাকে, বিভিন্ন টপিকের উপর স্পিকিং করতে থাকে এবং শুনতেও ভালো লাগে। এক একজন এক এক টাইম এসে কথা বলে। এই স্পিকিংটা, এই প্র্যাকটিসটা আপনাদের করতে হবে, এটা আপনাদেরকে আমি জানিয়ে রাখছি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি আপনাদের যে টাকার কথা বলছি, এটা নিয়ে অনেক অনেক কথা বলছেন, আমি এটা একটু আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দেই। দেখেন, আমি এই কোর্সের একদম শুরুতে আপনাদেরকে বলছিলাম যে আমার টোটাল কোর্স ফি 2,000 টাকা। আপনি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে পাবেন না যারা এরকম অর্ধেক টাকা নিয়ে ক্লাস শুরু করে। সবাই ফুল পেমেন্ট নিয়ে ক্লাস করায় এবং যে কোনো কোর্স, যে কোনো জায়গায় আপনি যান, সর্বোচ্চ 20টা, 25টা, 35টা বা 40টা ক্লাস থাকে, তার বেশি ক্লাস কেউ দেয় না। সেইখানে আমি আপনাদেরকে বলছিলাম যে আমার এই কোর্সে টোটাল ক্লাস হচ্ছে 70টা। আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিই, আপনাদের খুব সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করেন, তারপর আমি স্পিকিং এর জায়গাটা নিয়ে কথা বলছি। এই জায়গাটায় আমি, আপনারা ওই রেকর্ড ক্লাসগুলো দেখে আসবেন, আমি বলছিলাম যে আমার যে মেইন ক্লাস, অর্থাৎ আমি যে ক্লাসগুলো নিব, আমি যে টপিকগুলো পড়াবো, সেটা হচ্ছে 50টা ক্লাস, আর বাকি 20টা ক্লাস থাকবে প্র্যাকটিস সেশন, প্র্যাকটিস ক্লাস, যেটা আপনাকে করতে হবে, আপনাকে দিয়ে আমি করাবো। এবং ওই যে প্র্যাকটিস সেশন গুলো, ওগুলো 20টা ক্লাসে সীমাবদ্ধ না, ওগুলো আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি ততদিন সেখানে থাকতে পারবেন, ততদিন আপনি সেই জায়গাটাতে থাকতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। 2 বছর আগের স্টুডেন্টও এখনো পর্যন্ত প্র্যাকটিস করছে। বাট টাকার যে বিষয়টা, আমি কি বলছি যে 2,000 টাকা কোর্স ফি অনেকেই একসাথে দিয়ে শুরু করছেন, তাদের কোনো সমস্যা নেই। যারা দিতে পারবেন না, 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে এরকম টাইমে আপনি দিয়ে দিবেন। অর্থাৎ আগের মাসে যে টাইমে টাকা দিচ্ছেন, পরবর্তী মাসে বাকি টাকাটা দিয়ে ফুল কোর্সটা করবেন। এখন এই জায়গাটাতে আমি যে পেমেন্টের কথা আপনাদেরকে বলছি, সেখানে কি লিখছি সেটা ডিটেলসে আপনারা দেখবেন। যাদের কমপ্লিট পেমেন্ট করা আছে তারা আমার পার্সোনাল সেশনে জয়েন করবেন, কারণ আমি প্রতিটা ব্যাচের স্টুডেন্টদেরকে, আবারও বলছি, শুক্রবার, শনিবার এবং মঙ্গলবার, সপ্তাহে এই 3 দিন বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমি এখানে গুগল মিটে বসে তাদের ওয়ান টু ওয়ান সেশন নিই, ওয়ান টু ওয়ান বুঝাই থাকি যে কার কোন জায়গাগুলোতে প্রবলেম, ব্যাসে ক্লাস করে সে বুঝতে পারতেছে না, সে কোথায় তার সমস্যাটা মেইনলি হচ্ছে, সে কেন স্পিকিং করতে পারছে না, তার টেন্সে কোন সমস্যা, তার ভার্বে কোন সমস্যা, এই জায়গাগুলো আমি তাকে সলভ করে দিই। এবং যাদের কোর্স ফি কমপ্লিট থাকবে, তারা আমার ল্যাঙ্গুয়েজ ক্লাবে যুক্ত থাকবেন, সেখানে আজীবন প্র্যাকটিস করতে পারবেন। এবং কমপ্লিট কোর্স ফি থাকলে আমি এটাও বলছি, আপনি যদি কোনো ব্যাচের ক্লাস মিস করেন, পরবর্তী যে কোনো নতুন ব্যাচে আপনি যুক্ত হতে পারবেন, অ্যাটেন্ড করতে পারবেন। এটা হচ্ছে কথা। এখন যারা কোর্স ফি দিয়েছেন, কমপ্লিট করেছেন, তারা এটা করতে পারবেন। অলরেডি কমপ্লিট করে ফেলছেন প্রায় সবাই। আজকেও অনেকেই টাকা দিয়ে দিয়েছেন আপনারা সেকেন্ড মান্থের। তো যারা দিয়েছেন তাদেরকে আমি ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং নেক্সট উইক থেকে আমি পার্সোনাল সেশন শুরু করব। যেমন আজকে 16 তারিখ এই মাসে, আমি এই টাইমে ফ্রি থাকবো বলে আপনাদের পার্সোনাল সেশন গুলো নিতে পারবো। নেক্সট মান্থে গিয়ে আমার আবার নতুন আরেকটা ব্যাচ শুরু হয়ে যাবে রাত 8টার দিকে বা 9টার দিকে। তো নতুন ব্যাচের ক্লাস যখন শুরু হয় তখন অনেকটা ব্যস্ত হয়ে পড়ি। যেমন এই এই ক্লাসের আগে, আজকের ক্লাসের আগ পর্যন্ত আপনাদের 8, 9, 10 তারিখে আমার কিছু ফ্রি সেশন ছিল, তখন আপনারা জানেন যে আপনার ক্লাসগুলো একটু লেটে শুরু করতে হয়েছিল বা অনেক প্রেশার গিয়েছিল, হোয়াটসঅ্যাপে প্রবলেম হয়েছিল, নষ্ট হয়েছিল, ওইরকম হয়। বাট এই যে আজকে 16 তারিখ থেকে সামনে যে 30 তারিখ, 31 তারিখ, 2, 3 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রায় 15 থেকে 16 দিন একটানা আমি আপনাদের এই পার্সোনাল সেশন গুলো নিতে পারবো। এখন এই জায়গাটায় যাদের, আমি আবারও বলছি, কোর্স ফি কমপ্লিট থাকবে, তারা পার্সোনাল সেশন প্লাস ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড হতে পারবেন। আমার কথাটাকে বোঝেন, তারপরে আপনারা কথা বলবেন। যাদের কোর্স ফি কমপ্লিট থাকবে না, তারা এই ক্লাসগুলো যারা করছেন তারা করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু তাদের আমি পার্সোনাল সেশন বা ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড করতে পারবো না। কারণ আমার যে কোর্স ফি, আমার যে মূল্য, আমার যে টাইম, আমার যে সময়ের মূল্য, সেটা আপনাকে দিতে হবে। এটা না দিলে তো হবে না আপনার। এইবার যে কথাটা, অনেকে বলছেন যে আপনার ক্লাস এতগুলো, তাহলে আপনি অর্ধেক ক্লাস নিয়ে, আপনি 14-15টা ক্লাস নিয়ে কেন টাকা চাচ্ছেন, আপনি 35টা বা
40টা ক্লাস বা 30টা 35টা ক্লাসের পরে আপনি বলবেন বাকি টাকা দিতে। আপনার যদি সেটা মনে হয় আপনি 30টা ক্লাস করে বা 35টা ক্লাস করে বাকি টাকা দিবেন, আপনি তখন দিয়েন, আমার কোনো প্রেশার নেই। কারণ আমি কারো কাছ থেকে ওইভাবে জোর করে টাকা চাই না, কাউকে পার্সোনালি নক দিয়েও বলি না যে আমাকে টাকা দেন টাকা দেন, একটা নোটিশ দেওয়ার তাই আমি দিয়ে দিই। কারণ আমার স্টুডেন্টের অভাব হয় না, আমার প্রত্যেক দিন শত শত স্টুডেন্ট আমার আসতেছে, ভর্তি হচ্ছে, পার্সোনাল সেশনে ভর্তি হচ্ছে, ইউএসএ ইউকে থেকে, আজকেও ইউকে থেকে 25,000 টাকা দিয়ে একজন একটা ভর্তি হয়েছে অন টু ওয়ানের জন্য। তো এটা নিয়ে আমার কোনো মাথায় ব্যথা নেই। এখানে যারা এগুলো করছেন, যারা কোর্স ফি কমপ্লিট করেছেন, দেখেন 70টা ক্লাস আমি করব, তারপরে আপনার টাকা দিব। ক্লাস করলেই কি আপনি ইংরেজি শিখে যাবেন 70টা ক্লাস? এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। আপনার কি ওই 3 মাস ধরে ক্লাস করা দরকার, নাকি দ্রুত ইংরেজি ভাষাটা শেখা দরকার? যদি মনে হয় আপনি দ্রুত শিখতে চান, যদি মনে হয় আপনি কম সময়ের ভিতর এক্সপার্ট হতে চান, ফ্লুয়েন্ট হতে চান, আপনি পার্সোনাল সেশনে জয়েন করতে চান, আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাবে দ্রুত জয়েন করতে চান, তাহলে আপনি এইটা করবেন। যদি মনে করেন না, এই 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 স্যার যেভাবে ক্লাস নিচ্ছে আমি করি, আমি 35টা 40টা ক্লাসের পর বাকি টাকা দিয়ে করব, তাহলে সেটা আপনার ব্যাপার। এখানে আমার কোনো জোর জবরদস্তি নেই, আমি কাউকে রিমুভ করবো না, সবাই থাকতে পারবেন, এই যে ক্লাসগুলো নিচ্ছে এগুলো সবাই করতে পারবেন। তো এইটা নিয়ে যারা কন্ট্রোভার্সি করছেন বা যারা বিভিন্ন কমেন্ট করছেন, তারা কিন্তু আমার নোটিসে থাকবেন, আমার নজরে থাকবেন, আমি এতটুকু বলে রাখি। কারণ দেখেন, যারা আমার সঙ্গে কোঅপারেট করে চলতে পারবে, যারা আমার সঙ্গে থাকতে পারবে, আপনার কোনো প্রবলেম হলে আপনি আমাকে পার্সোনালি বলবেন, ইনবক্সে বলবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি ক্লাস নিচ্ছি, আমি টিচার, আমি আপনাকে পড়াচ্ছি, আমি সবকিছু করছি। এখানে আমার দ্বিতীয় কোনো লোক নেই। অন্য যে কোনো কোর্সে, বড় বড় প্রতিষ্ঠানের কোর্সে যান, মেইন টিচার কখনো ক্লাস নেয় না, তাদের ছেলেমেয়েদের দিয়ে ক্লাস নেওয়া হয়। আমি আগে আমার যে 47 48 ব্যাচ ছিল, আমি আর 2জনকে দিয়ে ক্লাস নেওয়াতাম, বা তাদের ক্লাস স্টুডেন্টরা বুঝতো না। আমি কিভাবে ক্লাস নিয়ে আপনারা দেখছেন, আমার ক্লাস দেখে আপনি আমার কোর্সে ভর্তি হয়েছেন। এজন্য আমি যত কষ্ট হোক আমার, আমি সবগুলো ক্লাস নেই এখন, আমি ওদেরকে বাদ দিয়ে দিছি সেই টিচারদেরকে। কারণ সবাই বলে স্যার আপনার ক্লাস দেখে ভর্তি হয়েছি, এখন আপনি যদি এদেরকে দিয়ে ক্লাস নেওয়ান, কারণ বড় বড় কোর্সিং এ বড় বড় প্রতিষ্ঠানে আপনার অনেকে ভর্তি হয়ে আসছেন, ফিরে আসছেন, যে দেখেন সেটা করে, অন্যদেরকে দিয়ে ক্লাস নেওয়া, সব ক্লাস কমপ্লিট করে না, এটা হয়ে থাকে। তো বিষয়টা হচ্ছে এই, এখানে সব ক্লাস আমি নিয়ে থাকি, আমাকে দেখে ভর্তি হয়েছে। আর যারা বলছেন 30 জনের ব্যাস, দেখেন আমি 30 জন নিলেও আপনাদের মিউট করে পড়াতাম। এইখানে যে কয়জন আছেন 108 জন, এখানেও আমি আপনাদের মিউট করে পড়বো। 30 জনের কথাটা আমি কখন বলছি, আমার মেইন স্পোকেন সেকশন, অর্থাৎ যখন আমি আপনাদেরকে দিয়ে স্পিকিং করাবো, আপনাদের কাছ থেকে প্রেজেন্টেশন নিব, অর্থাৎ যে পার্সোনাল সেশন গুলোর কথা বলছি, অন টু অন সেশন গুলোর কথা বলছি, সেটা তো আপনার ডেভেলপমেন্ট বুঝে আমার করতে হবে। এই ব্যাচের ভিতর একটা টপিক যখন আমি পড়াই, একটা টপিক অনেক হার্ড থাকে, একটা টপিকের মেইন যেটা থাকে তার বাইরে আরো অনেক এক্সাম্পল আমি দেই, আমার দিতে হয়, আলোচনা করতে হয়। তো এইটা করতে গেলে তো আর আপনাদের ওই কথাগুলো নেওয়ার সময় সেখানে থাকে না, একটা লেকচারের ভিতরে একটা গোছানো পদ্ধতিতে লেকচার দিতে গেলে। তো তার জন্য অবশ্যই আপনাকে পার্সোনালি আসতে হবে, আলাদাভাবে আসতে হবে। তো সেই যে ফোর্টটা আমি দিব, তার জন্য আমার যে পেমেন্ট সেটা তো আপনাকে করতে হবে। এখন আপনি যদি মনে করেন আমি করব না, আমার দরকার না, আপনি করবেন না, আমি কখনোই আপনাকে বলবো না, কখনো জোর করবো না, জাস্ট আমার একটা নোটিশ দেওয়ার, যেটা দেওয়ার সেটা আমি দিয়ে রাখি, এই ছাড়া আর কিছু না। আমি আবারও বলছি, আপনারা যারা দিবেন না কোনো দরকার নেই, যারা দিয়েছেন তারা পার্সোনাল সেশনে আসবেন, ল্যাঙ্গুয়েজ ক্লাবে যুক্ত হবেন। 70টা ক্লাস যারা করতে চান তারাও করতে পারবেন, থাকবেন, তাদেরকেও বাদ দিব না। বাট আলটিমেট বিষয়টা কি হয় জানেন, আমার সাথে যারা তর্ক করে বা যারা এই, আমার আমার নজরে আপনারা পড়ছেন না, যারা এই কথাগুলো বলছেন বা খারাপ কথাগুলো বলছেন, পড়ছেন তো, তারা টাকা দিলেও কি আমার ওই সব কনসার্নটা বা কনসেপ্টটা আপনারা পাবেন, যেটা আরেকটা স্টুডেন্ট যার আমার সাথে ভালো রিলেশন থাকবে, ভালো সম্পর্ক থাকবে, আপনার যাই হোক না কেন আমার কাছেই তো আপনি আসবেন, অন্য কোনো জায়গায় তো আপনি হেল্প পাবেন না, আমার কাছেই তো আপনাকে আসতে হবে। অনেকেই মনে করেন পার্সোনাল সেশন করছে, অনেকে আমার এই ব্যাচেই থাকে, হ্যাঁ, এর আগেও হয়েছে, ওরা এরকম টাকা দেয়নি, টোটাল কোর্স ফি কমপ্লিট করেনি, এই ক্লাসগুলো রেগুলার করে গেছে, তারপর 40 50টা ক্লাস করার পর 2 মাস 3 মাস অন্য বিভিন্ন টিচারের কাছে ঘুরে ফিরে দেখছে, আবার 3 মাস পরে এসে বলে স্যার আমি আপনার এত ব্যাচের স্টুডেন্ট ছিলাম, এখন বাকি টাকাটা পেমেন্ট করে কি আমি এই ক্লাসগুলো করতে পারবো? তখন এসে তারা করে। বাট আপনি ভেবে দেখেন, যদি আলটিমেটলি ওই টাইমটাতে তারা করতো, অর্থাৎ যে টাইমে আমি নোটিশটা দিই, যে টাইমে তাদের করতে বলি, ওই টাইমটাতে তারা করতো, তাহলে কি তাদের এক্সপার্ট বা ফ্লুয়েন্ট হতে লেট হতো, দেরি হতো? টিচার ক্লাস নিয়ে কিছু হয় না, নিজেকে কাজ করতে হয়, এবং নিজেকে কাজ করার জন্য যে গাইডলাইনটা দরকার সেটা আমি দেই। একটা স্টুডেন্টকে যখন আমি পার্সোনালি সময় দিব, টাইম দিব,
বাইরের দেশের একটা স্টুডেন্ট অর্থাৎ প্রবাসী যারা আছে তারা 25,000 টাকা দিয়ে সেই সময়টা নিচ্ছে, কোর্স করতেছে, আর সেখানে আপনার 2,000 টাকা কোর্স পেয়ে আমার যে 1,000 টাকা দিয়ে আপনার ভর্তি হয়েছেন, আমার যে ফ্রি ক্লাসগুলো নিয়েছি লং টাইম ধরে, ওই ফ্রি ক্লাসগুলো দামও 1,000 টাকার চেয়ে বেশি, সেটাই আমি আপনাদের নিয়েছি। আর এখন আপনারা যদি এটা না দেন, আমি কিছুই বলবো না, আপনাদের দিতেও হবে না। আপনারা যারা এই ক্লাসগুলো করছেন তারা করতে পারবেন, আমি এতটুকু বলছি, করতে পারবেন। শুধু শুধু মানে নয়েজ ক্রিয়েট করবেন না, এটা আপনারই প্রবলেম হবে, এতটুকু আমি বলে রাখি। কারণ আমি কাউকে বাদ দেই না, বাদ দিতে পারি না আমি। তো অনেকে আছে 200 টাকা দিয়ে ভর্তি হয়েছে আমার কাছে, শুনবেন স্যার আমার টাকা নেই কি করব, পারতেছি না, আমি কি মাত্র 200 টাকা দিচ্ছি, নিবেন? আমি বলছি করেন, ক্লাস করেন, সমস্যা নেই। তো এটা এটা কোনো বিষয় না। আপনি ক্লাস করতে পারবেন আমার, কেন পারবেন না? আপনি কারো বাড়ি দখল করতেছেন? আপনি তো আপনার বাড়িতে বসে ক্লাস করতেছেন, আমি ক্লাস নিচ্ছি, আপনি স্ক্রিন দেখতেছেন, শুনতেছেন। বাট আমার যে পার্সোনাল সেশন, আমার সাথে যে সময় দেওয়া, আপনার প্রবলেম গুলো শেয়ার করা, আর আনলিমিটেড টাইম ধরে ল্যাঙ্গুয়েজ ক্লাবে থাকা, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো সমস্যা হলে, ক্লাস মিস করলে নতুন ব্যাচে যুক্ত হওয়া, তার জন্য আপনার টোটাল কোর্স ফি 2,000 টাকা, সেটা পে করতে হবে। এটা আমি শুরুতেই নিয়ে থাকি। আপনারা একবারে দিতে পারেন না, টাকার সমস্যা বলে বলি যে 1 মাস পরে দিবেন, আমি এটা বলি না 35টা ক্লাস পরে দিবেন। আপনি যদি এরকম ক্লাস গুনে গুনে করেন তাহলে আপনি ক্লাস করতে থাকেন, কোনো সমস্যা নেই। আপনি 35টা ক্লাস পরে যদি আপনি দিতে ইচ্ছা করে দিয়েন, না দিলে দিয়েন না। 70টা ক্লাসও করতে পারবেন এই 1,000 টাকায়, আমি বলে রাখলাম আপনাদের সবাইকে, কারো দেওয়া লাগবে না, 70টা ক্লাসও করতে পারবেন, বাট আপনাকে এইভাবে ক্লাস করে যেতে হবে। এটা হচ্ছে মেইন কথা। আর পার্সোনাল সেশন, ল্যাঙ্গুয়েজ ক্লাব, এই জায়গাগুলোতে আসতে গেলে আপনার কোর্স ফি কমপ্লিট করতে হবে। কারণ আমার যে সময়, আমি দিনের বেলা আমার অফিসের টাইম মেনটেন করে করে তাদের অফিসের যে সেশনটা আমি নিয়ে থাকি সেইগুলোকে সকালের দিকে নিয়ে বিকালবেলা আমার এই অনলাইন বেস স্টুডেন্টদের আমি টাইম দিই। তো সেইটুকু মূল্য আমাকে আপনার দিতে হবে যদি আপনি সেইভাবে ফ্লুয়েন্ট হতে চান। 70টা ক্লাস পরে আপনি ফ্লুয়েন্ট হবেন, আপনি তো 10টা ক্লাস করেও এক্সপার্ট হতে পারেন, আমি আপনাকে করতে পারি। জাস্ট 10টা ক্লাস, তার বেশি লাগে না। ইংরেজি ভাষা এমন কিছুই না, ইংরেজিতে কথা বলা কঠিন কিছু না। আর আমি কিভাবে বুঝাই, কিভাবে পড়াই, এটা তো আপনারা দেখছেন। এই বিষয়ে যদি সন্দেহ করেন, অন্য টিচারের কাছে আপনি চলে যান, পড়েন, সমস্যা নেই। আমি তো একবারে টাকাও নেইনি আপনাদের, নেইও না। যদি ভালো না লাগে চলে যান। কিন্তু সবাই, অনেক স্টুডেন্ট 1 মাস 2 মাস, অনেকে বিশ্বাস না পেয়ে, ভরসা না করে আরেক জায়গায় যায়, ঘা গুতা খেয়ে 2 মাস পরে আবার আসে। আমি আপনার এত বেসের স্টুডেন্ট ছিলাম, এখন এই এই টাকা বাকি ছিল, দিয়ে কি আমি পরবর্তী ক্লাসগুলো করতে পারবো? করেন। এই হচ্ছে মেইন বিষয়। এখন সবকিছু বললাম, আপনাদের বিষয়, আপনারা কি করবেন, দিলে দিবেন, না দিলে না দিবেন, বাট আমি কাউকে রিমুভ করব না, আপনারা থাকতে পারবেন। ঠিক আছে? নোটিশ দেওয়ার তাই আমি দিয়েছি, পার্সোনালি আমি কাউকে কিন্তু বলিনি যে আপনার টাকা দিতে হবে। বলেন, আমি এখনো পার্সোনালি কাউকে বলছি, মানে ইনবক্সে কাউকে বলছি যে আপনি আমাকে টাকা দেননি কেন, পরের মাসে টাকা দেন? বলছি কাউকে? কেউ বলতে পারবেন যে আমি ইনবক্সে আপনাকে বলছি টাকা দেওয়ার কথা? আমি কাউকে ইনবক্সে বলিনি। আপনি না দিলে না দিবেন, কোনো সমস্যা নেই। আমি তো আমি তো বলছি না, বলছি আমি ইনবক্সে কাউকে বলিনি। যারা মেসেজ দিয়েছেন তাদেরকে আমি বলছি, আমাকে যারা নিজে থেকে মেসেজ দিয়েছে, আর জাস্ট নোটিস গ্রুপটাতে দিয়েছে। এই যে একটা ছেলে বলছে স্যার আমি বুধবারে দিব, দিন, সমস্যা নেই। আপনি যে যেদিন টাকা দিবেন সে সেদিন ল্যাঙ্গুয়েজ ক্লাব প্লাস এই পার্সোনাল সেশন গুলোতে সেই দিন থেকে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। আপনার আলাদা গ্রুপ পেয়ে যাবেন, আলাদা রুটিন পেয়ে যাবেন পার্সোনাল সেশনের জন্য। সেটা হচ্ছে শনি, শুক্র, শনি এবং মঙ্গলবার, এই 3 দিন আমি নিয়ে থাকি। এটা হচ্ছে মেইন বিষয়। এটা যারা করবেন সেটা আপনাদের বিষয়, ঠিক আছে? এই হচ্ছে কথা। এখন আমি একটু স্পিকিং নিয়ে কথা বলি, সবাই একটু দেখেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। আপনাদের উপর এটা ডিপেন্ড, আর এই প্যাসিভের এই সেন্টেন্স গুলো আপনারা কমপ্লিট করে ফেলবেন। আচ্ছা, আমি ব্যাচে পড়ালে 30 জনের ব্যাচ হোক বা 70 জনের, যাই হোক না কেন, আমার এরকম মিউট করে ক্লাস নিতে হবে। এখানে কোনো আহ, নেই। আমার ক্লাস তো আমাকে সবার সামনে সবাইকে সেভাবে প্রেজেন্ট করতে হবে। বাট আমার সাথে কথা বলতে হলে, আমার সঙ্গে আলাদাভাবে সেশন করতে হলে অন টু অন করতে হবে। এটা আমি করিয়ে থাকি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে। অন্যান্য সব বিগত সব ব্যাচের স্টুডেন্ট এটা করে এবং করে থাকে। তো দেখেন, এখানে একটা টপিক আছে, এই স্ক্রিনটা আপনারা কি দেখতে পারছেন? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমাকে একটু বলেন তো, দেখা যাচ্ছে? যারা ইনস্ট্যান্টলি কথা বলতে পারবেন তারা বলবেন, যারা পারবেন না তারা জানাবেন। দেখতে পাচ্ছেন? রেসপন্স করেন। একটু ওয়েট করেন তো দেখি, আপনাদের কথাগুলো আসতেছে না, আমি ক্লিয়ার শুনতে পারছি না। জাস্ট একটা মিনিট একটু ওয়েট করেন।